আজকে আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে এসেছি। আমি আজকে বঙ্গবন্ধুর 32 নম্বর বাসার সামনে, এটা আপনারা সবাই জানেন, এটা বঙ্গবন্ধু জাদুঘর ছিল এবং এই বাড়িতেই 1975 সালের 15ই আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজকে আমরা জানি বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার সম্মিলনে, এবং ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে কিছু দুষ্কৃতিকারী এই জঘন্যতম ঘটনাটা ঘটিয়েছে। আমি এটার তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই। শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে, এটা একটা মাইলস্টোন ছিল। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই জাতীয় কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি, কিন্তু আপনি নির্বিঘ্নে বসেছিলেন। আপনি মিলিটারি মোতায়েন করেন নাই, আপনি পুলিশকে মোতায়েন করেন নাই, কোন রকম নির্দেশ দিয়ে তার বাড়িটাকে রক্ষা করেন নাই। এটা কি স্বাধীনতা? এটা কি স্বাধীনতা? আপনারা আমি মানলাম আমার ভাই কি যুদ্ধ করে কি দেশ স্বাধীন করেছে? পাকিস্তানি গুলোকে স্বাধীন করেছে বাংলাদেশ। এখন দেখা যায় 5 আগস্টে গন্ডগোল করে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ধানমন্ডি 32 নম্বরে গিয়ে এবারে কি বলল সোহেল তাজ, যার প্রেক্ষাপটে সমালোচনার শিকার হচ্ছেন তিনি। সোহেল তাজের বক্তব্য নিয়ে এখন নানা ধরনের মানুষ নানা ধরনের বক্তব্য রাখছে। শেখ মুজিবুর রহমানের 32 নম্বর রোডের বাড়ি পরিদর্শনে যাবার পর দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিল, কি বক্তব্য রাখলো সোহেল তাজ, সেটা আমরা শুনবো, তারপরে কথা বলবো। আমরা দেখব যে কী এমন কথা বলেছে সোহেল তাজ, যার প্রেক্ষিতে এখন বিতর্কের শিকার হচ্ছে, সমালোচনার পাত্র হচ্ছেন সোহেল তাজ। সোহেল তাজ কি খারাপ কিছু বলেছেন 32 নম্বর পরিদর্শনে গিয়ে, সেটাই আমরা দেখার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই জানাবেন যদি খারাপ কিছু বলে থাকে, এবং সোহেল তাজের বক্তব্য শোনার পরে আপনাদের অভিব্যক্তি কি সেটিও কমেন্টে উল্লেখ করবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি ধানমন্ডি 32 নম্বর পরিদর্শনে গিয়ে সোহেল তাজ কি বার্তা দিল, ভিডিও বার্তায় কি বক্তব্য রাখলো, সেটা তারপরে কথা বলি। আজকে আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে এসেছি। আমি আজকে বঙ্গবন্ধুর 32 নম্বর বাসার সামনে, এটা আপনারা সবাই জানেন, এটা বঙ্গবন্ধু জাদুঘর ছিল এবং এই বাড়িতেই 1975 সালের 15ই আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজকে আমরা জানি যে এখানে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার সম্মিলনে, এবং ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে কিছু দুষ্কৃতিকারী এই জঘন্যতম ঘটনাটা ঘটিয়েছে। আমি এটার তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই, এবং আমি আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি দাবি করব যে অতি সত্বর এই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আজকে আমি আরো আমার মনের কথা আমি বলতে চাই। আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তাড়নায়। আমি এমন একজন ব্যক্তি, আমি আমার বিবেককে দিয়ে আমি পরিচালিত হই। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি যতটুকু পারি আমি আমার অবস্থান থেকে করি। আজকে আমি বঙ্গবন্ধুর এই 32 নম্বরের এই বাসায় সেই আবেগের কারণেই আমি উপস্থিত হয়েছি, এবং আমি এটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না যে আমাদের ইতিহাস ঐতিহ্য, কারণ বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের স্বাধীনতার প্রতীক, তিনি বাংলাদেশের সম্বল। আমাদের বঙ্গবন্ধুকে ইতিহাসের আলোকে এবং মোড়কে আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে। বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী 23 বছরের গণ আন্দোলন, যেই গণ আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আজকে যে ছাত্র জনতা যারা আজকে আন্দোলন করেছে, তাদের উদ্দেশ্য কিন্তু একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি বাংলাদেশ যেখানে সবার অধিকার নিশ্চিত করা হবে, এমন একটি বাংলাদেশ যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে, এমন একটি বাংলাদেশ যেখানে মেধাই হবে মূল মাপকাঠি। তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই কিন্তু সেই চেতনা, কিন্তু দুর্ভাগ্য আমরা এই আদর্শটাকে বাস্তবায়ন করতে পারিনি বাংলাদেশে এই পর্যন্ত। তো আজকে ছাত্র জনতা সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে রাজপথে নেমেছিল। তো কিন্তু আমি তার পাশাপাশি আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের ইতিহাস ঐতিহ্য, বঙ্গবন্ধুর অবদান, এটাকে আমাদের অস্বীকার করার
কোনো স্কোপ নেই। কারণ আমাদের অতীত, আমাদের সত্তা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ গড়তে পারবো না। সেই বাংলাদেশ কিন্তু সেই আধুনিক গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী বাংলাদেশ কিন্তু আমরা গড়তে পারবো না। বঙ্গবন্ধুকে এবং যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের অবদান রেখেছে, আমি বিশ্বাস করি সকলের অবদানকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক। যেমন হোসেন শহীদ সারওয়ার্দী, একে ফজলুল হক, বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এমনকি আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন জিয়াউর রহমান সহ 11 জন সেক্টর কমান্ডার, এবং যার আরো অনেক বীর, অনেক হিরো এবং অনেক নায়ক, মহানায়ক আছেন যাদের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক। আমি মনে করি এই চরিত্রদেরকে নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। আমাদের এই অ্যাসেট যারা আমাদের লেগেসি, তাদেরকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে ন্যাশনাল অ্যাসেট হিসাবে। তাদেরকে নিয়ে যেন ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি না হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত। আজকে আমি আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই মিউজিয়াম, বঙ্গবন্ধুর মিউজিয়াম, বাসভবন, এটাকে তারা সংরক্ষণ, ক্লিন আপ করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন যতটুকু তারা পেরেছেন। কারণ দুর্বৃত্তরা, আমি আবার বলছি, এই ঘটনা ঘটিয়েছেন কিছু সংখ্যক দুর্বৃত্তরা এই ঘটনাটা ঘটিয়েছে এবং আমি তাদেরকে স্বাগত জানাই। তারা চেষ্টা করেছেন যে এখানে সার্বিকভাবে ক্লিন আপ করার জন্য এবং সংরক্ষণ করার জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে সকলে তোমরা যারা আছো। এবং আমি আবারও আবেদন করছি আমাদের সকলের কাছে যে এই দেশটা আমাদের সবার, রাজনীতির ঊর্ধ্বে এসে এই দেশটাকে ভালোবাসতে হবে। এবং আমরা যে যেখানে আছি, আমি রাজনীতিতে নেই, আমিও চেষ্টা করছি আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি আমি বলার চেষ্টা করছি। বিকজ রিমেম্বার, আমাদের মরাল কম্পাস যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু কোনো জাতি কোনোদিনও মাথা উঁচু করে উঠতে পারবে না। সো প্লিজ বি গাইডেড বাই ইয়োর মরাল কম্পাস। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে, এটা একটা মাইলস্টোন ছিল। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই জাতীয় কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি, কিন্তু আপনি নির্বিঘ্নে বসেছিলেন। আপনি মিলিটারি মোতায়েন করেন নাই, আপনি পুলিশকে মোতায়েন করেন নাই, কোন রকম নির্দেশ দিয়ে তার বাড়িটাকে রক্ষা করেন নাই। তারপরে বিভিন্ন জায়গাতে আজকে যে বিভিন্ন রকমের মব, লুটতরাজ, ছিনতাই হচ্ছে, এইগুলো আপনাদের নিজেদের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করছেন বলে আমরা মনে করি। কারণ এই জাতীয় মব সৃষ্টি করে একটা জায়গাতে যারা এই সমস্ত অন্যায় করছে তার প্রতিবাদে সারা বাংলাদেশের মানুষ সোচ্চার। কিন্তু আপনি আজকে অ্যারেস্ট করে পাঠিয়ে দিলেন, কালকেই তাদের জামিন হয়ে গেল। তো এইটা আপনি কি ধরনের সরকার পরিচালনা করছেন? দেশের যারা বিজ্ঞ মানুষ, দেশের যারা পণ্ডিত বা দেশের যারা শিক্ষিত মানুষ, তাদেরকে যদি অপমান করা হয়, মব সৃষ্টি করে যদি জুতাপিটা করা হয়, তাহলে এটা একটা জাতি কোনোদিন সহ্য করতে পারে না। একটা রাজনৈতিক দলের উত্থান হবে, আরেকটা রাজনৈতিক দলের পতন হবে, কিন্তু যারা রাজনীতি করে এই দেশের জন্য অবদান রেখেছে, আমার নেতা কর্নেল অলি আহমেদ এই দেশের জন্য যে অবদান রেখেছেন, কালকে যদি আমাদের একটা ভুল হয় সেই জন্য আমাদেরকে মব এসে নানাভাবে বেইজ্জতি করবে, সেটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। আমি শেখ মুজিবুর রহমানের দল কোনোদিন করি নাই, কিন্তু 52 ভাষা আন্দোলন, 62 হামিদুর রহমানের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 6 দফা এবং 69-এর গণ আন্দোলন, এই পর্যন্ত শেখ মুজিবুর রহমানের যেই কন্ট্রিবিউশন এই দেশের জন্য আছে, এটার জন্য এই বাংলাদেশের মানুষের কাছে তিনি একজন নন্দিত পুরুষ ছিলেন। এরপরে স্বাধীনতার পরে যিনি যে ভুল করেছেন সেটার জন্য তিনি অপমানিত হয়েছেন, মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছেন, কিন্তু তাই বলে তার গলায় জুতার মালা ঝুলিয়ে দিবেন, সেটা কোনোদিন হতে পারে না। এটা আমরা পছন্দ করি না, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবে। আমি আবারও বলছি, যারা হটকারী করছেন তারা শেখ মুজিব আর শেখ হাসিনাকে একসাথে মিলাবেন না, আপনাদের খুঁজে পাওয়া যাবে না। এটা কি স্বাধীনতা? এটা কি স্বাধীনতা? আপনারা আমি মানলাম আমার ভাই কি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে? পাকিস্তানি গুলোকে স্বাধীন করছে বাংলাদেশ। স্বাধীন যারা যুদ্ধ করছে, এখন দেখা যায় 5 আগস্টে গন্ডগোল করে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেয়, অমুকের গলায় কোথাও 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় পাইছে স্বাধীন বাংলাদেশে। এমনি পায় নাই। ও গুলিস্তান লাঠির গুতাগুতি করিয়া, বইটার গুতাগুতি করিয়া, ইট পাথর মারিয়া দেশ স্বাধীন করে নাই। তারা মুক্তিযোদ্ধারা অস্ত্রের বিনিময় করছে, রক্তের বিনিময় করছে, মা বোনের ইজ্জতের বিনিময় করছে। বাংলাদেশ স্বাধীন। এই 24-এ একটা স্বাধীন কেন করছে? পাকিস্তানি কয়টা মারছে? কারে মারছে? ভাই মারা গেছে। মানে
আপনার আমি কাজ করলাম, আপনি মারা গেলাম, এই লেগে কি দেশ স্বাধীন হলো? এটা কোন স্বাধীনতা? এখন তো মন্ত্রী নাই, মিনিস্টার নেই, কেউই নেই, কোন নেতা নাই, কর্মী নাই, তিনি সেটা হুট করে পারে কেমনে? এক রাতে তো 40 টাকা হয় কিভাবে? 1 কেজি পেঁয়াজ দিতে পারে কিভাবে? এখন টাকা কোথায় যায়? সবই তো লয়ে গেছে গা, ওই নেতারা লয়ে গেছে, আওয়ামী লীগ লয়ে গেছে, অমুকে লয়ে গেছে, তমুকে লয়ে গেছে, ব্যাংক দেউলি করে হালায়। এখন কারণ নাই, এক রাত দেবে 30 টাকা 40 টাকা একটা পেঁয়াজের কেজি দিতে কিভাবে পারে? এই দেশের জনগণের জিগান জিগান, এই দেশের জনগণ কিভাবে আছে? এরা তো একশো কোনদিন আইসা 3 দিনের পোলাপান আইসা ওখানে এরা মন্ত্রীতে দাঁড়াইবো, এমপিতে দাঁড়াইবো, মন্ত্রী হইব, অমুক হইব, তমুক হইব, দেখো ভেঙ্গার চালানোর যোগ্য নাই। যারা এই দেশে লিখছেন ভাড়ার লেগে খাড়িয়ে রয়েছে বাপ মারবো করে, তারা কিভাবে হয় এই দেশে? তারা নির্বাচন কিভাবে করে? কোটি কোটি টাকা খরচ করে। কোথায় বেঁচে টাকা? টাকার উৎস কি? কোথায় বেঁচে টাকা? টাকার উৎস কি? কে দিচ্ছে তাদের টাকা? আর গরিবের হক মারিয়া ওই মন্ত্রী মিনিস্টার 3 দিনের পোলাপান 25 বছর, আমার নবী তো পাইছে কত সালে? কত বছর গেল? 40 বছর গেল নবী পাইছে। আর একটা মন্ত্রী এরা 24 বছর 22 বছর পোলাপান, এটা মন্ত্রী হইব না? এই দেশের মন্ত্রী হইব? এই দেশ রাখবো 3 দিনের পোলাপান, এতই সোজা দেশ চালান? শোনেন, বাঘ শিকার করতে হলে শিকারই লাগে। আমরা আমি যাই শিকার করতাম, নাহলে বাঘই খেয়ে নেবো। দেশ চালানোর মতো যোগ্য একমাত্র বিভাগই আছে, নেতাগই আছে। সে হোক আওয়ামী লীগ, সে হোক বিএনপি, সে হোক জাতীয় পার্টি, সে হোক জামাত ইসলাম, মানে নেতা। জনতা যেভাবে জুলাই বিপ্লবটা হয়েছে, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের বিপ্লব ছিল না। সুতরাং জনগণ, সাধারণ জনগণ গত 16 বছরের ক্ষোভ, ঘৃণা এবং তাদের সাফারিং এর যে কারণে এই বিপ্লবে অংশগ্রহণ করে এবং সরকারকে পালিয়ে যেতে বাধ্য করে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, 5 থেকে 8 আগস্টের মধ্যে কোনো সরকার ছিল না বাংলাদেশে। সুতরাং এই উপদেষ্টা মণ্ডলী নির্বাচন করেছে কে? ওই সময় সশস্ত্র বাহিনী বা সেনাপ্রধানই মোটামুটি বলা যায়। রাষ্ট্রপতি ছিল বঙ্গভবনে নিষ্ক্রিয়, আর সেনাবাহিনী প্রধান সক্রিয় ছিলেন এবং এই উপদেষ্টা মণ্ডলীকে নির্বাচিত করা হয়। সুতরাং এই উপদেষ্টারা কতজন জুলাই বিপ্লবকে বুকে ধারণ করে সে ব্যাপারে জনমনে একটা ব্যাপক সন্দেহ রয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে এই বিপ্লব উত্তর বাংলাদেশের প্রশাসনে বা সর্বস্তরে যে পরিবর্তনটা সবাই আশা করছিল, বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। এখন আমরা তার পরিপ্রেক্ষিতে কি দেখছি? পুলিশ বলি, সশস্ত্র বাহিনী বলি, ব্যুরোক্রেসি বলি, সর্বক্ষেত্রে আওয়ামী লীগের সেট আপ করা টিমই রয়ে গেছে। পুলিশ নিষ্ক্রিয়। জনগণ এখন যেটাকে মব জাস্টিস বলে গালি দেওয়া হচ্ছে, জনগণ তো বাধ্য হচ্ছে সিদ্ধান্ত নিতে, কেননা তারা পুলিশের কাছে কোনো বিচার পাচ্ছে না। সশস্ত্র বাহিনী গত 1 বছর 3-4 মাস মাঠে থাকা সত্ত্বেও তাদের কাছ থেকেও কোনো বিচার পাচ্ছে না। তারা মাঠে আছে ঠিকই, তারা আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের পালিয়ে যেতে সাহায্য করতেছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে ক্যান্টনমেন্টে এবং বিভিন্ন জায়গায়। এমনকি সশস্ত্র বাহিনীর চাকরিরত অফিসার কমিউনিটি সেন্টার ভাড়া করে সন্ত্রাসী ট্রেনিং দিচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে জনগণকে তাদের নিজের যে কোনো ঘটনার কারণে বিচারটাকে নিজের হাতে নিয়ে নিতে হচ্ছে। এই কারণেই কিন্তু মিছিলে, যেহেতু পুলিশ বলি, র্যাব বলি, সশস্ত্র বাহিনী, আর্মি বলি, তারা কেউই এই সমস্ত মিছিলের বিরুদ্ধে, যদিও এটা নিষিদ্ধ ঘোষিত একটা দলের মিছিল, নির্বিঘ্নে এটা শুরু হওয়ার আগে গোয়েন্দা সংস্থা তথ্য দেওয়ার কথা যেখানে আওয়ামী লীগ জড়ো হচ্ছে মিছিল করার জন্য, তারা দিচ্ছে না। তার মানে এই গোয়েন্দা সংস্থাও আওয়ামী লীগের সেট আপ রয়ে গেছে, তারা তথ্য দিচ্ছে না। তারা রাস্তায় নামার পরে পুলিশও ধরছে না, আর্মিও ধরছে না। সুতরাং জনগণকে ঠিক বিপ্লব যেভাবে তারা ঘটিয়েছে, এখনো তাদেরকে আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আমরা গত 16 বছরে কত অপকর্ম করেছে, হেলমেট লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কখনো তো বলে নাই এটাকে মব জাস্টিস। জনগণ যদি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিচার পায়, তখন কিন্তু তারা নিজের হাতে তুলে নিবে না। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়, সেজন্য তারা নিজের সিদ্ধান্ত নিচ্ছে এবং সেটাকে এখন মব জাস্টিস বলা হচ্ছে। এখন এটার সাথে সশস্ত্র বাহিনী কতটা রিস্ক নিবে? আমি মনে করি যে আওয়ামী লীগের যে কোনো ধরনের অ্যাডভেঞ্চারে সশস্ত্র বাহিনীর ব্যাপক অংশ, যেহেতু এখনো সৎ এবং দেশপ্রেমিক, একটা সীমিত সংখ্যক যারা টপ লেভেলে আছে তাদের সাথে সম্পৃক্ত ভেরি ইনসিগনিফিক্যান্ট একটা নাম্বার নিচের লেভেলে, এরাই কিন্তু এই ক্রিমিনাল গ্রুপে পড়ে, এরাই কিন্তু পুরো বাহিনীকে দুর্নাম করতেছে। তো সুতরাং এদের কোনো কার্যক্রমে, এদের কোনো অ্যাডভেঞ্চারে সশস্ত্র বাহিনী কখনোই কোনো করবে না, সাপোর্ট দিবে না। না হলে কিন্তু বাই দিস টাইম আরো অনেক দুর্ঘটনা ঘটে যেত। আমরা অনেক রকম বিভিন্ন সময় আভাস পাচ্ছিলাম যে সশস্ত্র বাহিনী টেক ওভার করবে, মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট হবে। চেষ্টা যে জারি নাই তা বলবো না, কিন্তু তারা সফল হবে না। এবং এবারেও যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী কোনো সিদ্ধান্ত নিবে না, জনগণই এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে নস্যাৎ করে দিবে বলে আমি বিশ্বাস করি। প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের সময় উনি ওয়াদা করেছিলেন যে দৃশ্যমান বিচার এবং দৃশ্যমান সংস্কার হবে। জনগণ আমি মনে করি সেটাই আশা করবে সরকার থেকে, এবং কোনো রকম সেফ এক্সিটের কারণে যেন সরকার
কোনো তাড়াহুড়া না করে, নামে মাত্র ইলেকশন যেন না করে। জনগণকে সচেতন থাকতে হবে এবং আমরা 8 সাল বা 2008, 14, 18 বা 24-এর যে নির্বাচন হয়েছে বাংলাদেশে, সেটা পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কজনক নির্বাচন। তেমন কোনো নির্বাচন যেন না হয় বা কোনো রাজনৈতিক দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য যেন একই ঘটনার পুনরাবৃত্তি না করে, সেই জন্য জনগণকে নির্বাচনটা সুষ্ঠু করার ব্যাপারে নিজেরাই সতর্কতা অবলম্বন করবে। প্রতিটা ভোট কেন্দ্র তারা পাহারা দিবে। যারা সঠিকভাবে নির্বাচিত যোগ্য প্রার্থী যারা আছেন, তারা যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চান, তাহলে তারাই জনগণকে সাথে নিয়ে ভোট কেন্দ্র পাহারা দিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন। তাহলে দেশে শান্তি ফেরত আসবে। আর নির্বাচন উপলক্ষে যদি কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম হয়, সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমার যেটা ধারণা, এই ঢাকা এয়ারপোর্টে যে ঘটনাটা ঘটলো, এই ব্যাপক অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে যারা ষড়যন্ত্রকারী, তারা আশা করছিল হয়তো যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসবে, সরকারকে অকার্যকর করে দিবে এবং যার পরিপ্রেক্ষিতে একটা চক্রান্তকারী মহল সুযোগ পাবে সেনাবাহিনী টেক ওভারের পরিস্থিতি বা জরুরি অবস্থার মাধ্যমে একটা ক্ষমতা গ্রহণের চেষ্টা। আমি মনে করি জনগণ সচেতন ছিল বিধায় তেমন কোনো ষড়যন্ত্র কার্যকর হয় নাই এবং আগামী ফেব্রুয়ারি বা যখনই নির্বাচন নির্ধারিত হবে, সেই পর্যন্ত জনগণ সচেতন থেকে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে শান্তিপূর্ণ একটা নির্বাচন উত্তর গণতন্ত্র কায়েমের পথে সহায়তা করবে। আপনারা জানেন যে হাসিনার বিচারের রায়, আইসিটি কোর্টের প্রথম বিচারের রায়ের দিন ঘোষণা হয়ে গেছে 17ই নভেম্বর। আজকে 15, একদিন বাদে। এই 17 নভেম্বর কি হতে যাচ্ছে আসলে, এটা হচ্ছে আজকের ইস্যু। 17 নভেম্বর কি হতে যাচ্ছে তার কিছু আলামত, যেটা বলে না যে মর্নিং সোজ দ্য ডে, সকালটা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। শেষে আমরা বলতে পারি যে হাসিনার যে প্রোগ্রামটা 13 তারিখ থেকে নেওয়া হয়েছে, এটা একটা প্রোগ্রামের নামে নিছে কি জানি লকডাউন সম্ভবত। তো লকডাউনের কারবার দেখলাম, খুবই খারাপ, হতাশজনক। খোদ আওয়ামী লীগেরাই বলতেছে মাইক খেয়ে খালি কর্মীদেরকে এভাবে পুলিশের হাতে মাইক খেতে দেওয়া কোনো মানে আছে? পাবলিক পিটাইতেছে, পুলিশের হাতে তুলে দিচ্ছে, পুলিশ পিটাইতেছে। এইভাবে আমাদের কর্মীদেরকে, নিজেরা বিদেশে বসে থেকে আমাদের কর্মীদেরকে পুলিশের হাতে মাইক খাওয়ানো, পাবলিক হাতে মাইক খাওয়ানো কোনো মানে আছে? এনিওয়ে, আমি একটু ভিতরে যাচ্ছি ওটার এখন। তো এই জন্য বলছিলাম যে সকালটা দেখলেই বোঝা যায় যে পিছনে কি হবে। আর আসার কথা হচ্ছে যে রায়টা 17 তারিখে 17ই নভেম্বর হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইন্টারেস্টিং মন্তব্যটা হলো এখন আমার ম্যান্ডেট খুশু, বিএনপি আমিন খুশু, এগুলো মন্তব্য করে সাধারণত ওনার জানি মিডিয়া কাভারেজ করার জন্য করছে। খুশু বলছে 17 তারিখে শহরে যা কিছু হবে এইটার জন্য তারা আওয়ামী ঠেকাইতে যাবে না। সাংঘাতিকতা। এগুলো পুলিশের কাজ, আমাদের কাজ না। মানে নিজে তো যাবেই না, অন্য পলিটিক্যাল পার্টিও তো না যায়, এমনটা বয়সের সাথে দাঁড় করাচ্ছে কাহিনী। এখন এটার মানে কি এই যে বিএনপি আওয়ামী লীগের ভোট গুলা চায় হতো, তো সেই জন্য এই পালিশ, এই খাতি, এই চুনা লাগানো, হ্যাঁ, তেল মারাটাকে ওই জন্য। এছাড়া বিএনপি লাভটা কি আসলে? বিএনপি কে এটা মানে না দেশে একটা বড় দাঙ্গা হাঙ্গামা বাধায় পাওয়ায়। এটা যদি তাদের ভাষায় সংসদ নির্বাচনকে এখন পার করে হয়, এটা কি তাদেরকে চাষবে যাবে না? চোরের মন বোঝা মুশকিল আসছে, কে যে কখন কি জন্য বলে এগুলো বোঝা মুশকিল। এনিওয়ে, আগামী তবে আওয়ামী লীগের প্রোগ্রামটা ইন্টারেস্টিং। আওয়ামী লীগ 16-17 নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে দিচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ তার দলের, তারপর এই ধরনের প্রোগ্রাম ঘোষণা করছে। মজাটা হলো এই শাটডাউন টাইপের আন্দোলনের নাম শাটডাউন, এইটা কিন্তু হাসিনা বিরোধী। এটা নাহিদের স্লোগান আসলে, শাটডাউন, কিছু হলে শাটডাউন। যেটা আজকাল ওই স্কুল কলেজের মাস্টাররা যদি ঢাকায় আসে, শাটডাউন, আপনাদের আপনাদের রাজস্ব বিভাগে কর্মচারী রাস্তা নামছে, শাটডাউন। ফলে এই যে শাটডাউনের ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে আওয়ামী লীগের কি করুন দশা দেখেন, তাকেও বলতে হচ্ছে শাটডাউন। মজা না? তবু আকেল নাই আর কি, যে সে নাহিদদের স্লোগান তৈরি করে শাহেদের ভাষায় কথা বলছে। মানে তারাও মেনে নিচ্ছে যে বাংলাদেশে একটা রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়ে গেছে আসলে। এনিওয়ে, যেটা মূল কথা এখন আমাদের যুগান্ত হাসিনার ফেলিওর নিয়ে, মানে এই যে এই আন্দোলন করে যে কিছু হচ্ছে না, এই বিষয়ক একটা নিজস্ব মন্তব্য প্রতিবেদন করছে, বড় করেই করছে। আচ্ছা, যুগান্তর কাকে রিপ্রেজেন্ট করে? ইদানিং রিপ্রেজেন্ট করে তারা মূলত জাপাকে,
জাপা আওয়ামী লীগ হচ্ছে তার কনস্টিটিউয়েন্সি, মানে যাদেরকে সাপোর্ট করে রিপোর্ট করাটা তার কাজ। এরকম রিপোর্ট করছে তারা, কিন্তু এবারের বক্তব্যটা দেখে মনে হচ্ছে যে না, এটা হলো বিএনপি প্রো আওয়ামী লীগ আর বিএনপি এই ধরনের একটা রিপোর্ট। যাদেরকে দেখেছে তারা ওখানে আবার এই রিপোর্টটার মধ্যে যাদের এক্সপার্ট হিসেবে যাদের কথা বক্তব্য নিয়ে এসে এখানে চাপছে, তাদের তারা কি ওরিয়েন্টেড সেটা দেখলে মনে হয় এটা বিএনপি কেউ না কেউ আছে, একটা প্রো আওয়ামী লীগের বিএনপি অবশ্য। এনিওয়ে, যাই হোক, সেই মন্তব্য যুগান্তরে সেই মন্তব্যের শিরোনাম, মন্তব্য রিপোর্টের শিরোনাম, ভুল নেতৃত্বে ফের বিপর্যয় আওয়ামী লীগ। এবং পরামর্শমূলক মন্তব্য, ভুল নেতৃত্বের কারণে, মানে বলতে চাচ্ছে এখন যারা নেতৃত্ব দিচ্ছে ঢাকায় বসে এই মুভমেন্টটাকে, তাদেরকে আবার কন্ডেম করছে বিদেশে বসে থাকা হাসিনা সহ উল্লেখ করেছে। হাসিনা সহ বিদেশে বসে থাকা আওয়ামী লীগের নেতারা ঢাকায় যাদেরকে দিয়ে মুভমেন্ট করাতে চাচ্ছে, সেই করাতে চাওয়ার ভিতরে এটা নেতৃত্বের গন্ডগোল আছে, ভুল আছে। এই ভুলের কারণে এটা আবার একটা দলের বিপর্যয় ডেকে আনছে। খুব কড়া কথা কিন্তু, মানে একবারে হাসিনাকেই মতন অভিযোগ করে রিপোর্টটা বানানো বলতে গেলে। সো এই জন্য লিখছে, শেখ হাসিনা সহ বিদেশে পালায় থাকা দুর্নীতিগ্রস্ত এবং বিতর্কিত শীর্ষ নেতাদের হঠকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশে থাকা সাধারণ নেতাকর্মীরা। কি সাংঘাতিকতা! ঘুরে দাঁড়াতে হলে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে জাতির কাছে ক্ষমা চেয়ে ইমেজ সম্পন্ন নেতাদেরকে ইতিবাচক ভাবে রাজনীতিতে ফিরতে হবে। খুব কড়া সমালোচনা এবং রাস্তা দেখানো। এরপর আরো বলছে, সাব হেডলাইনে হলো এরকম, হাসিনার বক্তব্য যেভাবে আওয়ামী লীগকে বিপদে ফেলতেছে। সাংঘাতিক কথা বলছে, হাসিনা বিভিন্ন সময় তার বক্তব্যে এমন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বলছে, কেউ আঘাত করলে পাল্টা আঘাত করতে হবে, যে যেখানে আছো তুমি সেখানকার নেতা। হাসিনা বলতেছে, কারো নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নাই, কাউকে মাফ করা হবে না, এখনই মাঠে নেমে সরকার পতন ঘটাতে হবে। কোটানকোট এটা একদম হাসিনার বক্তব্য। তার এইসব বক্তব্য, মানে হাসিনার এইসব বক্তব্য কার্যত দল ও দলের নেতা কর্মীদেরকে আরো বেশি ক্ষতির মুখে ঠেলে যাচ্ছে। এটা কি তাহলে বিএনপি দিক থেকে আওয়ামী লীগের সাজেশন, হাসিনাকে সাজেশন? এমন সন্দেহ করা যেতে পারে। তাহলে এই নিয়ে একটা রীতিমতো রিপোর্ট লেগে আলেছে ঢাকা ইউনিভার্সিটির মাস্টার কোথাকার কোন রাজনৈতিক বিশ্লেষক, আজকাল তাদের মন্তব্য ওখানে দেওয়া আছে। এরকম সবগুলো মন্তব্যের সার কথাটা আমি এখানে আপনাদেরকে বলে দিলাম। এখন আমি আসি যে কথাটায়, সে হলো যে 17 তারিখের রায় কি হতে যাচ্ছে, আসলে কোর্ট কি রায় দেবে মনে হয়। আমার পার্সোনাল অপিনিয়ন, একেবারে নিজের অনুমান, যে এখানে হাসিনার ফাঁসির রায় ঘোষণা হবে। এ ব্যাপারে আমি কম বেশি নিশ্চিত না, এটা জাস্ট আমার অনুমান, আর কোনো ইনফরমেশন, আগামী ইনফরমেশন না, এটা আমার অনুমান। কারণ যে ধরনের প্রমাণ, সাক্ষ্য প্রমাণ, অরিজিনাল নির্দেশ দান, আলোচনা এবং ফরেন্সিক ল্যাবে এটা প্রমাণিত এই গলাটা হাসিনার, এই গলাটা ইনুর, এই যে এইভাবে বক্তাদেরকেও আইডেন্টিফাই করে দেওয়া ফরেন্সিক ভাবে, এটা লিগ্যাল স্ফেয়ারে, মানে আইনি জগতে এটা খুব শক্ত প্রমাণ হিসেবে মনে করা হয়। ইউজুয়ালি আপনার কল রেকর্ড পাওয়া যায় না, কল রেকর্ড পাওয়া গেলেও এটা প্রমাণ করা মুশকিল হয় যে কোথেকে আসছে, হ্যান ত্যান অনেক কিছু আছে। এই কলগুলোর বেশিরভাগটাই হাসিনা যে পার্সোনাল ফোনটা ইউজ করতেন, যার সময় ভুলে ওইটা রেখে গেছেন সরকারিভাবে, যে ফোনটা ওনাকে দেওয়া হচ্ছে, যেই ফোনে উনি এইসব কথাগুলো বলতেন, এই বেশিরভাগ ফোন আলাপগুলো ওই ফোন থেকে ট্রেস করে বার করে আনা। প্লাস ফরেন্সিক ল্যাবে আমি বলেছি যে এটা প্রমাণিত হয়েছে। ফলে এটার কারণে মূলত এই যে একেবারে মানে খাস প্রুফ বলতে যা বোঝায়, এরকম একটা প্রুফের কারণে। প্লাস 2 নম্বর কাহিনীটা আরো সাংঘাতিক। এখানে রাজশাহী হয়েছে আইজি মানে হাসিনার পরে কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর নিচে হলো আইজি, কমান্ড অর্ডার যদি ধরি আমরা, সেই আইজি মামুন কিন্তু এটা রাজশাহী। ফলে বুঝতে পারতেছেন সাক্ষ্য প্রমাণ কত শক্ত। এই কারণে তার ফাঁসি হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে আমি মনে করি। এনিওয়ে, তার যদি ফাঁসি হয়ে যায় তাহলে কি হতে পারে, ইন্ডিয়ান রিয়াকশন কি হবে, এই সম্পর্কে কথাটা বলে শেষ করবো। আমি মনে করি ইন্ডিয়ার পক্ষে এটা কঠিন হবে এখন হাসিনাকে আশ্রয় দিয়ে, এবং প্রকাশ্যে এই যে হাসিনা যতগুলো সাক্ষাৎকার দিতে আছে, আমার ধারণা যে হাসিনাকে সাক্ষাৎগুলো দিচ্ছে সাক্ষাৎকারগুলা এই জন্য যে আপা তো আমি এরপরে লুকায় বিদেশে পাচার করে দেবো, দেশে রাখতে পারবো না। তো এর আগে যা কিছু বলার বলে দেন খায় সুবিধায়। এবং দেখেন গত 2 সপ্তাহের মধ্যে সে না হলেও বোধহয় 10-15টা সাক্ষাৎকার দিয়ে আনেছে। এবং তার চেয়ে বড় কথা হলো ওই সাক্ষাৎকারগুলোতে একটা অদ্ভুত দাবি করতেছে হাসিনা নিজে। দাবিটা হলো যে আমেরিকানরা
তার পতনের বেলা আমেরিকানদের কোনো হাত ছিল না, কোনো ভূমিকা ছিল। এই তো বড় আজব, যেখানে খোদ ইন্ডিয়া এই ক্লেমটা করেছে, অজিত দোভাল এই ক্লেম করেছে, হাসিনা তো করেছে। সেখানে হাসিনা নিজেই এখন বলতেছে যে না, আমেরিকার কোনো হাত ছিল না। এটা মানে কি? মানে আপনাকে, আমার কাছে একটাই, আবার ইদানিং মোদি ভীষণ ভয়ে আছে ট্রাম্পের জন্য, ট্রাম্পের ব্যাপারে। কেন? ট্রাম্প এখন খাতির করে ফেলেছে পাকিস্তানের সাথে, এবং এমনই খাতির যে পাকিস্তানের সিদ্ধান্ত অলমোস্ট ডাবল হয়ে গেছে। ডাবল মানে দুই ধরনের হয়ে গেছে। দুই ধরনের মধ্যে পাকিস্তানের একদম ট্র্যাডিশনাল স্থায়ী সম্পর্ক হলো চীনের সাথে। পাকিস্তানের অর্থনীতি দ্বারা আছে চীনের উপর, এবার বললেও ওদের কম বলা হয়। মনে রাখতে হবে, পাকিস্তানকে সে অলরেডি যে পরিমাণে ডেভেলপমেন্টের টাকা দিচ্ছে সেটা 40 বিলিয়নের উপরে, 50-এর টার্গেট হলো 50-এর উপরে যাওয়ার। বিলিয়ন। ওই গোয়াদার প্রজেক্টটা এত বড় একটা না পেতে হবে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে অলরেডি 20 বিলিয়নের উপরে চলে গেছে নগদ ট্রান্সফার হয়ে যাওয়া, মানে পাকিস্তান ট্রান্সফার করেছে এতগুলো বিলিয়ন। তাহলে এটি কিন্তু পাকিস্তানকে এই যে ইয়ে থেকে, খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসলো তার চীনের কারণে। কিন্তু এই সুযোগে আবার এই যে আসিম বা ওয়াসিম যে সেনা প্রধানটা, তাকে যেইভাবে ট্রাম্প ডেকে নিয়ে তাকে সাক্ষী মানে যে তুই বল আমি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ থামাচ্ছি, ফলে আমি যেন নোবেল প্রাইজটা আমি পাই, এই কথা দিয়ে শুরু হয়েছিল। কিন্তু পরে এটা অনেক দূর জায়গায় চলে গেছে, ইভেন আমেরিকান আর্মস কেনা শুরু করছে পাকিস্তান। সো পাকিস্তান এখন ডুয়েল, চীনও আছে, আমেরিকাও আছে। তাহলে মোদির এনিমি পাকিস্তান যদি ট্রাম্পের কোলে গিয়ে উঠে থাকে, তাহলে এখন মোদিকে সাবধানে কথা বলতে পাকিস্তান সম্পর্কে। এই যে দেখেন ওদের ওখানে সকল একটা, কেউ বলতেছে ব্যাটারি ফেটে গেছে, কেউ বলে যে না গাড়ির ভিতরে বোমা ছিল, তাদের বোমা বাস্ট হয়ে 13 জনের মতো লোক মারা গেছে। ওরা দাবিও করেছে এটা একটা সন্ত্রাসবাদী, কিন্তু পাকিস্তানকে দায়ী করে নেই। বোঝা না, দায়ী করে এই জন্য এই ভয়, যদিও বলছে তার এই সিন্ধুর অপারেশন সিন্ধু প্রোগ্রাম নাকি চালু আছে, কিন্তু তবুও এই ঘটনার সাথে সে পাকিস্তানকে অভিযুক্ত করে নেই এই ভয়ে যে পাকিস্তানকে অভিযুক্ত করে ট্রাম্প কেটে যায়। তাহলে হাসিনার বক্তব্যটা কি মোদিকে বাঁচানোর জন্য? যে মোদির প্ররোচনায় হাসিনা একদিন ইন্ডিয়াকে দায়ী করছিল, ওইটা হাসিনা বলতেছে না, ট্রাম্প দায়ী না বা আমেরিকা দায়ী না, আল্লাহ জানে ভালো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটার সাথে এর একটা সম্পর্ক আছে। এনিওয়ে, সার কথাটা হচ্ছে এই যে 17 তারিখে এমন কিছুই হবে না যেটা কন্ট্রোল করা যাবে না। আর 13 তারিখে প্রোগ্রাম থেকে বোঝা গেছে তাদের খুব কিছু বিরোধ আছে, এমন না। তাতে বিএনপি মাঠে নামবে কি নামবে না, এটা যাই হোক, কিছু যাবে না। থ্যাংক ইউ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান। সোহেল তাজের মুখ থেকে 32 নম্বর সম্পর্কে যেই বক্তব্য আপনারা শুনলেন, সেটা নিয়ে আপনাদের অভিপ্রায় কি, আপনারা কি বলতে চান? সেখানে সোহেল তাজ 32 নম্বর বাড়িটি পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে নানা ধরনের কথা বলছে এবং অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে। এবং সোহেল তাজ যে বলেছে মুক্তিযোদ্ধার চেতনার কথা, সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে, কোথায় ছিল আপনার মুক্তিযুদ্ধের চেতনা যখন এদেশে বাক স্বাধীনতা ছিল না, মানুষের অধিকার ভুলণ্ঠিত ছিল প্রায় দীর্ঘ 16 বছর। তাজ উদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজকে উদ্দেশ্য করে অনেকেই বলেন, এসব 71-এর আবেগী কথাবার্তা বাদ দেন, আমরা 71-এর কোনো কিছুই দেখিনি। জন্মের পর থেকেই শাসকদের নিজেদের তৈরি বানানো চেতনার কথা শুনে শুনে আজ আমরা বিরক্ত। 71-এর প্রকৃত ইতিহাস আমরা সবাই নিজেদের স্বার্থে বিকৃত করে পাঠ্য বই থেকে সবখানে ছড়িয়ে দিয়েছি। আমরা দেখেছি 24-এর মুক্তিযুদ্ধ কিভাবে স্বৈরাচারকে বিতাড়িত করতে হয়। আমরা তরুণ প্রজন্ম 24-এর চেতনাকে লালন করে দেশকে এগিয়ে নিতে চাই, এ ধরনের মন্তব্য একজন করেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সোহেল তাজের এই ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন। এবং একজন লিখেছে যে 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানানো উচিত। শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র চলছে, আমার সবার শ্রদ্ধা নিবেদনই হোক তার প্রতিবাদ। এরকম কথা অনেকে বলছে। মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সোহেল তাজের এই ভিডিওটি নিয়ে, অনেকেই অনেক ধরনের কথা বলছে।
পক্ষে বিপক্ষে অনেক মতামত, অনেক মন্তব্য করছে অনেকজন। এখন আপনারা জানাবেন সোহেল তাজের বক্তব্য নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।